বাবার চিঠিটা পড়ার পর কয়েকদিন নীলা চুপচাপ ছিল। মায়ের মুখের দিকে তাকালেই বাবার শেষ কথাগুলো মনে পড়ত। কিন্তু বাবার চিঠির শেষ ইচ্ছেটা সে অবহেলাও করতে পারছিল না। একদিন কাদের চাচা নীলার মায়ের সঙ্গে কথা বললেন। তারপর নীলার মা বললেন, মা, স্বপনকে তো তুই চিনিস না, তাই তোর সঙ্গে আগে ফোনে কথা বলুক, ভালো লাগলে তারপর তোরা সামনাসামনি দেখা করতে পারিস, কোনো তাড়াহুড়ো নেই। নীলা রাজি হলো। পরদিন সন্ধ্যায় স্বপনের ফোন এলো। আসসালামু আলাইকুম, আমি স্বপন। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কথাবার্তা খুব সাধারণ ছিল। পড়াশোনা, কাজ, পরিবার, এমন নানা বিষয় নিয়ে কথা হলো। কথা বলার সময় নীলা অবাক হয়ে লক্ষ্য করল, স্বপন খুব শান্তভাবে কথা বলে। নিজের কথা বলার চেয়ে নীলার কথা শুনতেই যেন তার বেশি ভালো লাগে। পরের দিন আবার ফোন এলো। এবার কথাবার্তা একটু দীর্ঘ হলো। স্বপন বলল, আপনার বাবা সম্পর্কে অনেক শুনেছি। উনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা আপনাকে খুব বিশ্বাস করতেন। স্বপন মৃদু হেসে বলল, আপনার বাবার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব, তবে আপনার সিদ্ধান্তটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বপ্নের এই কথাটা নীলার মনে দাগ কাটল। ২-৩ দিন এইভাবেই কথা চলল। ধীরে ধীরে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো। নীলা বুঝতে পারল, স্বপনের সঙ্গে কথা বললে তার মনটা একটু হালকা লাগে। একদিন স্বপন বলল, আমরা কি একদিন সামনাসামনি দেখা করতে পারি, শুধু কথা বলার জন্য, আপনার যদি আপত্তি না থাকে? নীলা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তবে খুব সাধারণভাবে দেখা হবে। দিন ঠিক হলো। সেই দিন নীলা অনেকক্ষণ ধরে ভাবছিল, কেমন হবে মানুষটা, ফোনে যে কণ্ঠ এত শান্ত, সামনাসামনি সে কেমন। অবশেষে দেখা করার সময় হলো। নীলা দূর থেকে একজন সুদর্শন যুবককে দেখতে পেল। পরিপাটি পোশাক, শান্ত মুখ, আর চোখে এক ধরনের মায়া। কিন্তু কয়েক পা এগিয়ে আসতেই নীলা লক্ষ্য করল, স্বপন একটু ভিন্নভাবে হাঁটছে। তার ডান পায়ে সমস্যা। নীলা কি স্বপনের এই সত্যটা মেনে নিতে পারবে? জানতে চাইলে বকুলডাঙ্গার নীলার পরবর্তী পর্ব শুনুন। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। ধন্যবাদ আপনাদের।